আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভারতের সম্পর্কটা কি অবস্থায় আছে, কি রকমের হওয়া উচিত? ছোটখাটো বুদ্ধির ছোটখাটো কথাবার্তা, স্বাভাবিক জীবনযাপনের সাথে আমাদের যেটা যায়, যেন একজন ব্যক্তি আর সেই ব্যক্তির থেকে উৎপন্ন হয় একটি ছায়া। অন্য মাইন্ডে নেবেন না, আমি উদাহরণের জন্য বলছি। এখন ছায়াটিকে চর থাপড় দেখালে ছায়াটিও তাকে অনুসরণ করবে। এটা প্রাকৃতিক নিয়মের খেলা, এটা সৃষ্টিগত কোনো কিছু নয়। রোদ সূর্যের বিপরীতে দাঁড়াইলে আপনার ছায়া পড়বে, আপনি লাথি মারবেন ছায়ার দিকে, সাথে সাথে আপনার পায়ের সাথে ওই ছায়াটিও একটি লাথি মারবে। আপনি ঘাড় ঘুরালে ছায়াটিও ঘাড় ঘুরাবে। এটি প্রাকৃতিক সৃষ্ট দৃশ্য। এখন বাংলাদেশ ভারতের সম্পর্ক, বাংলাদেশ প্রায় ঘিরে রেখেছে ভারত। ভারতের অঙ্গরাজ্যগুলো অল্প কিছু একটু সীমানা মায়ানমার, বাকিটা বঙ্গোপসাগর এবং সাগরে খুব সীমিত এলাকা পর্যন্ত বাংলাদেশের। তারপরেই ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন বা মায়ানমারের অংশ বলেন, ওদিকে চলে গেল। তো এই জায়গাটাতে বাংলাদেশ ভারতের পেটের ভিতরে ছোট একটি রাষ্ট্র। এখন এই ছোট একটি রাষ্ট্রের সাথে বড় একটি রাষ্ট্রের কোন ধরনের সম্পর্ক হওয়া উচিত? বড় ভাই ছোট ভাই হিসাবে যদি সম্পর্ক রাখতে হয়, ভালো সম্পর্ক রাখার দায়িত্ব ভারতের। যদি মানুষ এবং সেই ছায়ার প্রাকৃতিক অবস্থাটা বোঝাতে চেষ্টা করি, সেখানেও ভারত মেনলি হিসাব করতে হবে এবং ছায়া বাংলাদেশকে হিসাব করতে হবে। এই বোঝার দায়িত্বটা হলো ভারতের। এখন ভারত বাংলাদেশকে সেই জিনিসটা কিভাবে বোঝাবে? ভারত যদি সবসময় শুধু কেড়ে নেওয়ার চেষ্টা করে, কৌশলে ছোট ভাইয়ের সংসার বাসায় ছায়াকে ব্যবহার করতে চেষ্টা করে, ছায়াও তাকে সেই অনুসরণ করবে। বা ছোট ভাই যখন তার স্বার্থকে নিজের মতো করে ভাববে যে বড় ভাই আমার কাছ থেকে শুধু নিয়ে নেবে, তখন তার সেই সম্পর্কের ঘাটতি পড়বে। এবং এই ঘাটতি পূরণের জন্য ছোট ভাই রাগ করলে বড় ভাই যদি শাসায়, ভয় দেখায়, তুচ্ছ তাচ্ছিল্য করে, দৃশ্যত ভাই ভাই সম্পর্ক থাকলেও মানসিক দূরত্ব বেড়ে যায়। এই যে হুমকি ধামকি দেওয়া, মানসিকভাবে টর্চারে রাখা, তাকে তার সম্পদ কেড়ে নেওয়া, তাকে যে কোনো সময় বলা যে তোর সমস্ত সম্পত্তি আমি নিয়ে নেব, তখন সে ছায়া বলি বা ছোট ভাই যেটাই বলি, যে নিরিখেই আপনি দেখেন না কেন, সে তখন নিজেকে শক্ত করবার চেষ্টা করবে, নিজের প্রতিরক্ষামূলক বুঝ তৈরি করবার চেষ্টা করবে। সে তখন ভাই ভাই সম্পর্ক যাই হোক না কেন, বাইরের থেকে তৃতীয় কোনো শক্তিকে ডেকে হয় মীমাংসার জন্য বলবে যে আপনারা আমার সালিশ বিচার করে দেন, আমার সাথে বড় ভাই এই ধরনের আচরণ করছে। নতুবা তারা যদি বলে যে না, ওটা তোমাদের ভাই ভাইয়ের ব্যাপার, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র, তোমাদের ব্যাপার, তোমরা নিজেরা মীমাংসা করো। এই কথার মানে হলো তৃতীয় একটি শক্তি সুযোগ খুঁজছে। কিভাবে মীমাংস? আমাকে বড় ধরনের অর্থ দিতে হবে, তাহলে তার সাথে আমি তোমার মীমাংসায় করে দিব বা বসতে পারি। অথবা তোমার জনসংখ্যা কম, তুমি শক্তি দুর্বল কম, আমার সাথে তুমি চুক্তি করো, তোমার একটি সম্পদের অংশ আমি সারা জীবন এইভাবে ভোগ করে যাব, বিনিময়ে তোমার বড় ভাই যখন তোমার উপরে যে ধরনেরই অত্যাচার, টর্চার, আধিপত্য যে কোনোভাবেই হোক, চোখ রাঙা যাই করুক, তৎক্ষণাৎ আমার ছেলে পেলে, আমার ভাই বিরাদার, আমার গোষ্ঠীর লোক গিয়ে তোমার পক্ষে হয়ে লাঠি ধরবে, দাঁড়াবে তোমার পক্ষে। আর ঘটনাটা তো সেরকমেরই। সম্প্রতি দীর্ঘদিন ধরেই ভারতে মুসলিম নিধন চলছে, সেই মোদির রাজ্য থেকেই। তারপরে সারা ভারত ধরে, ভারত জুড়েই মুসলিম নিধন, মুসলিমদের উপর অত্যাচার চলে আসছিল বিজেপির। সম্প্রতি পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তাদের বিজেপি বিজয়ী হওয়া, শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া, সব কিছুর পিছনে নিয়ে ওখানে মুসলমানরা একটি ভয়াবহ আগুনের মুখে যেমন দাঁড়িয়ে আছে, ঠিক তেমনি ওই ধরনের বড় ধরনের হুমকি ধামকি,
থাপড় মেরে নিয়ে নেবে, গলায় ধাক্কা দিয়ে নিয়ে নেবে, 1 ঘন্টার ভিতরে দখল করে নেবে, বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়ে গেছে। এবং বর্ডারে অত্যন্ত রেড অ্যালার্ট জারির মতো অবস্থা, অলরেডি গতকালও 2 জন মারা গেছে। তো এই জিনিসগুলো না মেরে ফেলে অন্যভাবে মীমাংসা করা যেত। তাদেরকে ধরে তাদের পতাকা বৈঠকের মাধ্যমে হোক, রাষ্ট্রদূতদের মাধ্যমে হোক, তাদেরকে সরাসরি ফেজে এনে ধরিয়ে আন্তর্জাতিকভাবে দরকার হয় মিডিয়াতে প্রকাশ করে যে বাংলাদেশে এরা এইভাবে আসছে, আমরা আমাদের রাষ্ট্রের ভিতরে ধরেছি, চুক্তির মাধ্যমে হোক, দেখুক, বাংলাদেশিরা একটু লজ্জা পাক, তাদের একটু কার্যক্রম দৌড়াদৌড়ি বিভিন্ন আঙ্গিকে শুরু হলে বাংলাদেশ সরকারও তার জনগণকে সেইভাবে সতর্ক করবে যে তোমাদের জন্য আমরা ছোট হচ্ছি, আন্তর্জাতিকভাবে জবাবদিহিতার মুখোমুখি হচ্ছি, তোমরা আর এই ধরনের করো না। এইটা না করে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে, এতে নন্দিত হচ্ছে না নিন্দিত হচ্ছে? ভারত হয়তো আন্তর্জাতিকভাবে দেখাচ্ছে বাংলাদেশিরা অনুপ্রবেশ করছে, আমরা তাদের গুলি করছি, কিন্তু বাংলাদেশের ভিতরে একটি রাজনৈতিকভাবে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, ছোট ভাই মনে একটি অনুরাগের সৃষ্টি হচ্ছে। এই যে পররাষ্ট্রমন্ত্রীর দৌড়াদৌড়ি, চীনে গেল, পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী বাংলাদেশে আসলো, তাদের সাথে ডিল হচ্ছে, চুক্তি হচ্ছে, এর জন্য কি শুধু বাংলাদেশ দায়ী? ভারত কেন বাংলাদেশের সাথে প্রতিবেশীর সাথে সৌজন্যমূলক বেহিবটা করছে না? বাংলাদেশকে কেন হুমকি ধামকি যেমন দিচ্ছে, ঠিক তেমন বাংলাদেশে কেন তারা বারবার তাদের মতাদর্শের একেবারে নির্দিষ্ট, এখন তো প্রমাণিত যে আওয়ামী লীগ ভারতের রাজনৈতিক সংগঠন, আওয়ামী লীগ পুরোটাই ভারতীয় অনুচর। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক সংগঠন হলেও ওরা ভারতের বি টিম, ভারতের সবচেয়ে বেশি হলো বিজেপির মতাদর্শের, পুরাটাই বিজেপির হয়ে খেলোয়াড়। এটা বাংলাদেশের মানুষও যেমন জানছে এবং সেটা ভারত নিজেদেরকে আরো বেশি উন্মোচিত করে দিয়েছে। সম্প্রতি শুভেন্দ্র মজুমদারকে জাহাঙ্গীরের ফুলের তোড়া দিয়ে আবার শেখ হাসিনা শুভেন্দুকে অভিনন্দন জানানো, বিভিন্নভাবে তারা তাদের কাপড়ে ঢাকা ছিল যেটা, সেটা পুরা ল্যাংটা শরীর দেখিয়ে দিয়েছে যে পুরা আওয়ামী লীগটাই হলো বিজেপির একটি চরিত্র, এদের ভিতর দিয়ে রূপায়িত হচ্ছে বাংলাদেশে। তো এই ধরনের জায়গা ভারত কেন একটি রাজনৈতিক দলকে প্রেসার দেবে বা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এতটা উদ্গ্রীব হয়ে উঠবে? তাদের উদ্দেশ্য তাহলে এই যে ওই দলের ভিতর দিয়েই তারা বাংলাদেশকে শাসন করতে চায়। কিন্তু যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এখানে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের জনগণ তো স্থায়ী জনগণ, কেউ মরছে কেউ জন্মাচ্ছে, কিন্তু বাংলাদেশি একটি জনগোষ্ঠী আছে। ভারতের সম্পর্ক হওয়া উচিত পুরা সেই জনগোষ্ঠীর সাথে, পুরা পাশাপাশি একই ধর্মের মানুষের সাথে। আর রাজনৈতিক অবস্থানটা হওয়া উচিত প্রতিবেশী সুলভ রাষ্ট্রদূতদের মাঝে, আর ম্যান টু ম্যান আমরা প্রতিবেশী সুলভ জনগণের সাথে, যেহেতু আমাদের প্রায় একই ভাষা, ত্রিপুরারাও এদেশের বাংলা ভাষা কথা বলে, আসাম বলে, পশ্চিমবঙ্গ তো বলেই পুরাটাই, তাহলে তাদের সাথে আমাদের সেই একই ভাষার মানুষ, একই বর্ণের মানুষ, আমাদের সাথে সেই বন্ধুত্বমূলক, প্রতিবেশী সুলভমূলক, ভাষাভাষী সুলভমূলক সেই ধরনেরই আচরণ হওয়া উচিত। সরকার তো সরকারের প্রতিবেশীমূলক রাষ্ট্র হিসাবে ব্যবহার হওয়া উচিত সবার সাথেই। কিন্তু এর বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি কেন একটি সম্প্রদায়কে বেশি প্রায়োরিটি দেবে, একটি দলকে কেন এদেশে পুশিং করে তাদেরকে ক্ষমতায় আনার অপচেষ্টা করবে, এবং সেটার পিছনে পুরো রাষ্ট্রযন্ত্র কেন ব্যবহৃত হবে? যখন এইটা হবে তখন তো এদেশের মানুষ যখন স্পষ্ট বুঝতে পারবে যে এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি ভারতীয় সাম্প্রদায়িক শক্তিরই ভূত এই দেশের কিছু মানুষের ঘাড়ে চাপানো আছে, তারা তাদের তোষামদি বা দালালি বা এদেশে তাদের শক্তি প্রতিষ্ঠিত করবার জন্য এরা এদেশকে ব্যবহার করতে চাচ্ছে। তার বাইরে স্বাধীন চেতা, স্বাধীনকামী এবং দেশপ্রেমিক মানুষ যখন তাদেরকে ইগনোর করবে বা তাদের কথা মানবে না বা শুনবে না, আরও একটি জনগোষ্ঠী শক্তিশালী হয়ে উঠবে, তো তারা টিকে থাকতে হলে তৃতীয় শক্তিকে তো ডাকবেই, তখন চীনকে ডাকবে বা আমেরিকাকে ডাকবে
বা পাকিস্তানকে ডাকবে বা তুরস্ককে ডাকবে বা মিডল ইস্টের যে মুসলমান আছে, ভারত জুড়ে যদি মুসলিম নিধন এভাবে শুরু হয়, চলতে থাকে, তাহলে মধ্যপ্রাচ্যের কাছে তো বাংলাদেশ ওপেনলি সাহায্য চাইতেই পারে যে ভারত জুড়ে যে মুসলিম নিধন হচ্ছে, মুসলিম ধর্মের উপরে যে নির্যাতন চলছে, তাহলে ভারতীয়রা যে বৃহত্তর ভারতের একটি অংশ মিডল ইস্টের বিভিন্ন দেশে চাকরি করছে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, আমরা তাদের অনুরোধ করব ভারতের মুসলমানদের রক্ষার্থে এই মিডল ইস্টের মুসলমান কান্ট্রিতে যারা আছে তাদেরকে যেন সঠিক একটি পথ দেখা হয়, তাদেরকে দেশে পাঠানো হোক, অথবা তাদেরকে ওই সব দেশেই জেলে ঢুকিয়ে দেওয়া হোক। এটা তো বলতেই পারে। যদি জাতিগত মানে ধর্মীয় সাম্প্রদায়িকতা নিয়ে যদি ভারত বিশ্ব দরবারে নিজেদেরকে এভাবেই পরিচিত করে যে ধর্মভিত্তিক রাষ্ট্র ভারত, এবং তারা ধর্মভিত্তিক সরকার, ধর্মভিত্তিক রাজনীতি তাদের দেশে সুপ্রতিষ্ঠিত, তাহলে বিশ্ব তাদের সাথে সেইভাবেই সেটাকে চ্যালেঞ্জ করবে এবং মুসলিমরাও সেভাবেই চ্যালেঞ্জ হিসাবে নেবে। এবং বিজেপির, বিশেষ করে শুভেন্দুর পশ্চিমবঙ্গের সরকারের যে হুমকি ধামকি বাংলাদেশের উপরে, বাংলাদেশ তো এখানে তার প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করবেই, বিমান কিনবে, প্রযুক্তি বাড়াবে, গোলা বারুদ কারখানা বা চীনকে যদি বাংলাদেশের একটি জায়গা দিয়ে দেয় বড় ধরনের কোনো অস্ত্রাগার তৈরি করতে, রাখতে, বিমান ঘাঁটিগুলো যদি ভরে ফেলে, চায়না বা আমেরিকা বা পাকিস্তানে নতুন যুদ্ধ বিমান এনে তার ভূমিকে রক্ষা করতে, এখানে তো দোষের কিছু নেই। এর জন্য তো ভারত প্রেসার দিচ্ছে তাকে বাংলাদেশকে শক্তিশালী হতে, ভারত প্রেসার দিচ্ছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে বোঝাচ্ছে, বলে যে চা খেতে খেতে বাংলাদেশ দখল করে নেবে। তো চা খেতে খেতে, একটা চা খেতে 5 মিনিট লাগে, তো ভারতীয়রা যদি বিমান দিয়ে আক্রমণ করে 5 মিনিটের ভিতরেই যথেষ্ট ছোট একটি রাষ্ট্র বোম্বিং করে চলে যাবে। তো বাংলাদেশের যে মানুষ তারা তো বাঁচতে চাবে, তো তখন তারা তো বিমান আমেরিকা থেকে কিনবে, পাকিস্তান থেকে আনবে, তাদের সাথে প্রতিরক্ষা খাতে চুক্তি হবে, তুরস্কের সাথে চুক্তি হবে, বা আমেরিকা চীনের সাথে চুক্তি হবে, বিশ্বের আরও কোনো পরাশক্তি যদি আসতে চায় এখানে তাদের সাথে চুক্তি হবে, ডিড হবে। এগুলো তো প্রকাশ্য যে বাংলাদেশ থেকে যে খনিজ সম্পদ, তেল বা আরও যা আছে, ভারত ইতিমধ্যেই অনেক কিছু লুটে নিয়ে গেছে। দিনাজপুর থেকে তারা আমাদের বাংলাদেশের তেলের খনি তারা নিচু দিয়ে সুড়ঙ্গ পাইপ বসিয়ে বাংলাদেশের তেল তারা নিয়ে নিজের দেশে নিয়ে উত্তোলন করেছে। এই ধরনের অনেক কথা আছে, হয়তো বা সত্যিও মাঝে মাঝে দেখবেন। তো এই ক্ষেত্রগুলো তৈরি করার পিছনে শক্তিশালী দেশ ভারতই দায়ী। দুর্বল যারা, তারা কখনো আগে ধেয়ে যাবে না, তারা জায়গায় দাঁড়িয়ে থাকে, বাঁচার চেষ্টা করবে, নিজের প্রতিরক্ষাকে শক্তিশালী করবার চেষ্টা করবে। এই জন্যই বাংলাদেশ তার নিজস্ব শক্তিকে যদি উচ্চ মাত্রায় নিতে চায়, তাহলে বুঝতে হবে সেটি বাংলাদেশের শুধু আত্মরক্ষার জন্যই, আর এই আত্মরক্ষাটা ভারতের হাত থেকে। বাংলাদেশ যুদ্ধ করে ভারতের কোনো অংশকে এখনও দখলে নেওয়ার মতো শক্তিশালী বাংলাদেশ হয়নি। 7 সিস্টার ভেঙে দেওয়ার মতো শক্তিশালী আমরা মুখে যতই বলি সম্ভব না, যদি না বাইরের কোনো শক্তি এসে আমাদের ঘাড়ে চড়াও না হয়, এবং সেই সুযোগটাই যদি ভারত তাদের রাজনীতির পরিস্থিতির মাধ্যমে বিশ্বক্ষেত্রে তৈরি করে না দেয়। তারা যেভাবে সাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক সরকার, সাম্প্রদায়িক মতবাদ তাদের রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, এটা বিশ্ব দরবার স্বীকৃত হয়ে যাবে যে ভারত হিন্দুত্ববাদী রাজনীতির দিকে ধাবিত হয়েছে। পুরা বিশ্ব জুড়ে যখন সেটা প্রচার হয়ে যাবে, ফলাও হয়ে যাবে, পুরা বিশ্বই যখন দেখবে যে ভারত শুধু হিন্দুত্ববাদী দেশ হিসাবে, হিন্দুদের দেশ হিসাবে বাকি ধর্মকে কিভাবে তিলে তিলে ধ্বংসের দিকে বা সেই ধর্মের মানুষদেরকে হত্যা, খুন, জখম বা একটি ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, বাবরের নামকে মুছে দেওয়ার জন্য শুভেন্দু যেভাবে হুমকি ধামকি দিচ্ছে, সারা পৃথিবী জুড়ে যখন তারা এই কালারিং হয়ে যাবেন, তখন তাদের বিরুদ্ধে পৃথিবীর গণতান্ত্রিক বা লিবারেল চিন্তাধারার মানুষগুলো অবশ্যই ভারতের বিপক্ষে, ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে, এবং সেই অবস্থানের শক্তিশালী মুভমেন্টই
সেভেন সিস্টার ভেঙে খান খান টুকরো টুকরো হয়ে যাবে, তখন ভারতের পক্ষে দাঁড়িয়ে কথা বলবার মতো বিন্দুমাত্র সিঙ্গেল একটি মানুষও থাকবে না। এই ক্ষেত্র তৈরির জন্য তো ভারত নিজেই তার খেলার মাঠ তৈরি করে দিয়েছে। সেখানে তো বাংলাদেশকে দোষারোপ করে লাভ নেই, সেখানে একটি জাতিকে তো দোষারোপ করে লাভ নেই। আগে নিজের গায়ের গন্ধটা, সেটা কি ঘ্রাণ না সুগন্ধি না দুর্গন্ধ, এটা বুঝতে হবে। আপনি শ্রম দিচ্ছেন, আপনার গায়ের ঘাম আসছে, আপনার কাছে আপনার নাকে যাচ্ছে না, সেটা নিজের শরীরের ঘাম মিশে যাচ্ছে, কিন্তু আপনার পাশে যাচ্ছে ওই গন্ধ, বুঝতে পারছে সে, সেইটাকে ঢাকবার চেষ্টা করুন। নিজে কি করছেন, নিজের কার্যক্রম কোন দিকে নিয়ে গিয়ে আপনি বিশ্ব দরবারে নিজেকে কিভাবে খোলস উন্মোচিত করে দিচ্ছেন, সেইটার দিকে। 10 বছরের ভিতরে ভারত ভেঙে যাবে এবং তাদের কথাবার্তা, তাদের উগ্র রাজনীতির জন্যই, সৃষ্ট পরিস্থিতির জন্যই, অন্য কেউ দায়ী হবে না। দেখুন, অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।